অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে আগে বলে দিতে চাই, এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে, বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি। শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো এখন সত্যিকারের ভিত্তি নাই। আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহত। গত কয়েক মাস ধরে অনবরত আমাকে দুটি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। একটি হচ্ছে, কেন আমি এভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস কি আমার শত্রু হয়ে গেল? আরেকটি হচ্ছে একান্তই ব্যক্তিগত প্রশ্ন, কেন আমি 21 টেলিভিশন ছাড়লাম অথবা ছাড়তে হলো, অথবা চাকরি গেল কেন? প্রফেসর ডক্টর আসিফ নজরুল উনি লিখেছেন, গত বছর উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর অনেকে আমার সাথে যোগাযোগ করেন, 5-6 জন যোগাযোগ করেন উপদেষ্টা হওয়ার জন্য। তাদের অধিকাংশই সাংবাদিক বা টকশোর আলোচক হিসাবে পরিচিত। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার এই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। 3 মাস 12 দিন মানে 103 দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি। আর 1 বছর 9 দিন পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে গত প্রায় 1 বছরে 3টি জাতীয় ও রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানোর জন্যই শুধু বঙ্গভবন থেকে বের হতে পেরেছিলেন বর্তমান রাষ্ট্রপতি। বলা যায়, গত 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওই 4টি অনুষ্ঠান ছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবনটা বঙ্গভবনের 4 দেয়ালের মাঝেই বন্দী আছে। এমন পরিস্থিতিতে 7 জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর 50তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলা বাহুল্য, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিনি এই প্রথম ক্যান্টনমেন্টে গিয়ে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন। এর আগে সশস্ত্র বাহিনী দিবসে 21শে নভেম্বর তিনি শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাতে গিয়েছেন। 7 জুলাই রাষ্ট্রপতি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এর কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশনড অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন। আবার এটি ঘটেছে এমন এক পরিস্থিতিতে যখন মাঝে মাঝে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের সুর সামাজিক মাধ্যমে সরকার সমর্থকদের পক্ষ থেকে ভেসে ওঠে। আবার পিজিআর এর অনুষ্ঠানগুলোতে অতীতে প্রধানমন্ত্রীকে দেখা গেলেও এবার প্রধান উপদেষ্টা সেখানে যাওয়ার কোনো খবর তার দপ্তর থেকে পাওয়া যায়নি। এমন পরিস্থিতির মধ্যে 7 জুলাই রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 50তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন ক্যান্টনমেন্টে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে আইএসপিআর এর বরাত দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 1975 সালের 5 জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রতিষ্ঠার পর থেকে পিজিআর রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার। রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পাশাপাশি তিনি এই রেজিমেন্টের অফিসার এবং জেসিওদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। পিজিআর এর অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো রাষ্ট্রপতির দরবার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এ কর্মরত সব অফিসার, জুনিয়র কমিশনড অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধ চিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী 20 শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 5 জন শহীদ সহ সব প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন। দরবারে রাষ্ট্রপতি বলেন, পিজিআর সদস্যরা নিষ্ঠা, শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার অনন্য নজির স্থাপন করেছে। ভবিষ্যতেও নেতৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে হবে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনীর সিজিএস, পিএসও, এএফজি, সেনাবাহিনী
QMG, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 এবং 2024 সালেও পিজিআর এর বর্ষপূর্তি অনুষ্ঠানে দরবারে বক্তব্য দিয়েছেন। 2023 সালে সেনাপ্রধান ছিলেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ, আর 2024 সালে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পিজিআর এর অনুষ্ঠানে রাষ্ট্রপতি যাবেন সেটি তেমন কোনো গুরুত্বপূর্ণ খবর হওয়ার কথা নয়, কিন্তু 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের জন্য নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো ক্যান্টনমেন্টের কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখা একটি খবরযোগ্য ইস্যুই বটে। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে শুধু রাষ্ট্রীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকতা পূরণের বাধ্যবাধকতার ক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের বাইরে গিয়েছেন। সেগুলো ছিল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একান্ত পালনীয় কাজ। সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ, যে সমস্ত ভালো ভালো কাজ, এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। এটা হলো মূল বক্তব্য। আমার যুক্তিটা হলো এই, প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন। উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারকে হত্যা করে নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন? এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি এটা সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। তৃতীয় কথা হলো, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের যে হত্যার নির্দেশ দিয়েছেন, এরকম কোনো বক্তব্য, যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয়। কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই। 4 এবং 5 নম্বর যে অভিযোগগুলি, সেইগুলি বেলা 5টার গণিত বেলা 2টার, ওখানে বলা হয়েছে 14 আগস্ট থেকে 5ই আগস্ট, হ্যাঁ 14 জুলাই থেকে 5ই আগস্ট 2:30 বোধহয় সম্মত, পারহাপস একটু ভুল হতে পারে, সেইখানে মধ্যে ঘটনা। অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না। অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি 2, 4 এবং 5 নম্বর এসছে, এটা ওনার বেলায় প্রযোজ্য। রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে, সেই ফর্মাল চার্জ, তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই, তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। এই আমার বক্তব্য। আমার প্রার্থনা হলো, আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি। শুরুতেই বলেছি কথা। শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি, প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই না। সেটা সাক্ষ্য যখন হবে, তখন কল রেকর্ড যদি আসে, যখন যদি সাক্ষাৎতে দেখা যাবে, তখনকার বিষয়। তখন আমি তার জেরা করবো। জেরা যদি আমি সেই কল রেকর্ডকে মিথ্যা প্রমাণিত করতে পারি, তাহলে এটা আমার পক্ষে যাবে। আর যদি মিথ্যা প্রমাণিত না করতে পারি, বিপক্ষে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের বিষয়ে আমার বক্তব্য হলো এই, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে যে কথাগুলি বলেছে সঠিক বলে না। এটা আমার বেলায় প্রযোজ্য না। আমি এরকম কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে কোনো রকমের নির্দেশ আমি প্রদান করি নাই। আচ্ছা আমির ভাই, আপনি বললেন যে আজকে চার্জ হিয়ারিং ছিল, তো এই বিষয়গুলো মানে আইনের বিষয় আজকে ডিসচার্জ শুনানি ছিল, রাইট? তো এখানে যে হিয়ারিং গুলো ওই প্রসিকিউটররা বলছে যে এগুলো এখানে আসার কথা না, আইনগত কোনো ব্যাপার যদি থাকে, যেমন আপনি বলেছেন যে এই আইনে মানবতা বিরোধী অপরাধ, মানে এই বিচারটা হয় না, মানে সেই ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে মানবতা বিরোধী অপরাধ এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা, তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবতা বিরোধী, সেটা এখানে সংগঠিত হয় নাই। মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, কিন্তু ওয়াইড স্প্রেড আর সিস্টেমেটিক ওয়েতেই তো হয়েছে। আসিফ নজরুল সাহেবের স্ট্যাটাসটাকে পড়ি, তারপরে আমার জবাবটা আমি দিই। আসিফ নজরুল সাহেব এই স্ট্যাটাসটা দিয়েছেন গত শুক্রবার, মানে 4 জুলাই, এবং ওই দিন গভীর রাতে উনি স্ট্যাটাসটা দিয়েছেন। এবং উনি লিখেছেন, গত বছর উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর, এটা কিন্তু রিসেন্ট না, যখন উনি দায়িত্ব নিয়েছেন তখনই, দায়িত্ব নেওয়ার পর অনেকে আমার সাথে যোগাযোগ করেন, 5-6 জন যোগাযোগ করেন উপদেষ্টা হওয়ার জন্য। তাদের অধিকাংশই সাংবাদিক বা টকশোর আলোচক হিসাবে পরিচিত। আমি তাদের বিনয়ের সাথে বলি, ইউনূস স্যার খুব প্রয়োজন না হলে নতুন কাউকে নিতে চান না, এবং সেটাও কেবল ছাত্র উপদেষ্টারা রাজি হলে সম্ভব। এখানে আমরা 2টো তথ্য পেলাম। 1 নম্বর তথ্য হলো যে ওনার কাছে 5-6 জন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, যেহেতু উপদেষ্টা হতে যাচ্ছেন নিশ্চয়ই সিনিয়র হবেন, এবং যারা টকশো করেন এমন 5-6 জন ওনার সঙ্গে যোগাযোগ করেছেন উপদেষ্টা হতে চেয়ে তদবির করার জন্য। আর দ্বিতীয় একটা তথ্য পেলাম যে ছাত্র উপদেষ্টাদেরকে রাজি না করিয়ে কোনো উপদেষ্টা নিয়োগ করা সম্ভব হয়নি। সেই সময় পর্যন্ত ছাত্র উপদেষ্টা কারা ছিলেন? মাহফুজ আলম ছিলেন, নাহিদ ইসলাম ছিলেন, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন। তাহলে বোঝা গেল যারা উপদেষ্টা হয়েছেন তারা এই 3 জনের অনুমোদন ক্রমে হয়েছেন। এটা আমাদের জাতির জন্য অবশ্যই একটা নতুন ধরনের খবর। ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা না হয় আরেকদিন করা যাবে। এখন আমি
আসিফ নজরুল সম্পর্কে ওনার স্ট্যাটাসের আরো একটু পার্ট পড়ি। তো উনি বললেন যে তারপর কাউকে যারা ওনাকে তদবির করেছেন তাদেরকে নেওয়া হয় নাই। তারপরে খুব অভিজ্ঞ দক্ষ পেশাজীবী যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, ফয়জুল কবির খান, ওনাদেরকে নেওয়া হয়েছে এবং আরও পরে 3 জনকে নেওয়া হয়েছে, যেমন আবরার হোসেন, আবরার ভাই, আকিজ, বশির ভাই ও ফারুকি, এদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা নাকি 3 জনই অত্যন্ত করিতকর্মা মানুষ, মানে আসিফ নজরুল সাহেবের ভাষায় এগুলো উনি নিয়োগ করেছেন। এবং তারপর স্যার সিদ্ধান্ত নেন যে কোনো অবস্থাতে আর নতুন কাউকে নিয়োগ করা হবে না, এটা ওনার স্যার মানে ডক্টর ইউনূস সাহেব সিদ্ধান্ত নিয়েছেন। খুব ভালো। তারপর আসিফ নজরুল সাহেব লিখেছেন, যাই হোক, উপদেষ্টা হতে আগ্রহীদের কেউ কেউ মন খারাপ করেন। ফেসবুকেও নানা সময় প্রশ্ন তোলা হয় উপদেষ্টারা নিয়োগ পেয়েছে কিসের যোগ্যতায়, জুলাই অভ্যুত্থানে তারা কোথায় ছিল। যে এই যে কথাটা বললেন এটা কিন্তু আমার সঙ্গে মিলে যায়। মানে আমি কিন্তু উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন করেছি, আমি শুরু থেকেই আমি প্রশ্ন করে আসছি এবং আমি এই প্রশ্নটা করেছি যে এরা জুলাই অভ্যুত্থানের সময় আসলে কোথায় ছিল, এই জুলাই অভ্যুত্থানে অথবা এই গণ আন্দোলনে এদের কি ভূমিকা ছিল। এই প্রশ্নটা যারা যারা করেছেন তাদের মধ্যে আমার মনে হয় যে 2-3 জনের মধ্যে আমি আছি এবং আমি এটা শুরু থেকে করেছি, এখনো করছি। এটাও মিলে যায় কিন্তু। তারপর উনি আবার বলছেন, আমি জানি এটা সম্ভবত আমাকে মিন করে বলা না, মানে উনি বলছেন যে, তারপর উনি ওনার কথা বলছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে 16 বছরে উনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কি কি লিখেছেন লেখেন নাই, এগুলো উনি ডিটেল বর্ণনা করেছেন এবং বর্ণনা করে উনি বলেছেন যে এই থেকে মনে হয় যেটা আমাকে মিন করে বলা হয় না, কিন্তু অন্যদেরকে মিন করে বলা হয়েছে। আমি ওনার পুরো স্ট্যাটাসটাই পরে পড়েছি, আমার কাছে ছিল না। হাসান সন্তুর আমার স্ক্রিনশট পাঠিয়েছেন, ওনার কাছ থেকে নিয়ে পড়েছি এবং উনি অনেক কাহিনী বলেছেন, অনেক বড় স্ট্যাটাস। উনি কি মিস করছেন, ওনার সেই ফুরা রোডের বাসাটা মিস করছেন, সকালবেলা ঘুমানো মিস করছেন, এটসেট্রা এটসেট্রা, অনেক কথা কাহিনী এগুলো। তো যে জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছি সেই জিনিসটা হলো এই যে উনি 5-6 জন সাংবাদিকের কথা বললেন, আমি মনে করি ওনাকে আমি যেভাবে চিনি, যতটা স্পষ্টবাদী হিসেবে চিনি, ওনার তো উচিত ছিল এই 5-6 জন সাংবাদিকের নাম বলে দেওয়া। যদি কেউ তার কাছে তদবির করতে পারে তার নামটা বলে দিলে সমস্যাটা কি, বলে দিতেন। বলে না দেওয়াতে কি হয়েছে, বলে না দেওয়াতে যেটা হয়েছে যে ওই 5-6 জন বেঁচে গেছেন কি বিব্রত হননি, নাকি ওনাদের বিব্রত হাত থেকে রক্ষা করেছেন উনি তা জানি না, কিন্তু উনি মানে একটা বিরাট সাংবাদিক গোষ্ঠীকে কিন্তু সন্দেহের মধ্যে নিয়ে এসেছেন। যে যারা এখন টকশো করেন, যারা এখন সাংবাদিক হিসেবে তাদের একটা পরিচিতি আছে দীর্ঘদিনের, তারা সবাই কিন্তু এই ওনার তৈরি করা এই সন্দেহের মধ্যে ঢুকে গেলেন। এখন ওই লোকগুলি যদি কখনো এই সরকারের পারফরমেন্সের সমালোচনা করেন অথবা এই সরকারের সঙ্গে জুলাই আন্দোলনের আপনার সম্পৃক্ততা কতটুকু ছিল তা নিয়ে প্রশ্ন তুলেন, তাহলে অনেকেই কিন্তু সন্দেহ করতে পারেন, আচ্ছা আপনি তো আসিফ নজরুলের কাছে তদবির করেছিলেন, না হয়ে এখন বিপ্লবী হয়ে গেছেন। এবং তার মধ্যে আমি নিজেকেও দেখতে পাচ্ছি, এটা আমার জন্য আসলে বিব্রতকর। আমি শুরু থেকেই বলে এসেছি, বিভিন্ন ফোরামে বলেছি এবং আমি বলি আপনাদেরকে, একবার আমি RTV-র একটা টকশোতে গিয়েছিলাম। সেই RTV টকশোতে অ্যাঙ্কর অনিয়ারে থাকাকালীন আমাকে জিজ্ঞাসা করেছেন যে অনেকে বলেন আপনি নাকি উপদেষ্টা হতে চেয়েছিলেন, উপদেষ্টা হতে পারেননি, তাই আপনি এগুলি করছেন, তাই আপনি সরকারের সমালোচনা করছেন। এবং ওটার জবাব দেওয়ার পর উনি আমাকে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করলেন যে আপনাকে যদি কোনো সরকারের দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি নেবেন কিনা। আমি সেখানেও স্পষ্ট হয়ে বলেছিলাম যে সরকারের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় এমন কোনো কাজে আমি আমার বাকি জীবনে কোনো দিন যাব না, যাওয়ার আগ্রহ প্রকাশ করব না এবং এ যাবৎকালে কোনো দিন প্রকাশ করিনি। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। কেউ একজন বলুক, তাকে আমি ফোন করেছিলাম অমুক পদের জন্য, বলুন যে আমি বলতে পারবো অনেকে আমাকে অফার করেছিল যেগুলো আমি সবে নিয়ে প্রত্যাখ্যান করেছি। তো আমি না ওটা ক্লিয়ার করলাম এবং যারা ওটা দেখেছেন তারা হয়তো জানবেন যে না, এটা আপনি পরবর্তী সময় মিলিয়ে নিন। আমি কেন যাবো না সেই ব্যাখ্যাটা আমি দিয়েছি। আমার ব্যাখ্যাটা ছিল এরকম যে আমি তো সারা জীবন সাংবাদিকতা করেছি, আমার সাংবাদিকতার বয়স হলো প্রায় 3.5 দশক, প্রায় 36 বছরের মতো। এত বছর সাংবাদিকতা করে আমি তো এই কাজটাই শিখেছি, আমি তো আর কোনো কাজ শিখিনি। যে কাজ আমি শিখিনি তা আমি করতে যাব কেন, সেটা হবে আমার জন্য মূর্খতা। যারা গিয়েছেন তারা কেন গিয়েছেন আমি তাও জানি না। আমি আসিফ নজরুল সাহেবকেও প্রশ্ন করবো, আপনি গিয়েছেন কেন? এই কাজটা আপনার কাজ না। আপনি ছিলেন ইউনিভার্সিটির টিচার, ছাত্রদের পড়াতেন, ওটাই করতেন। আপনি ওটার জন্য সারা জীবন প্রিপারেশন নিয়েছেন। আপনি কোনো রাজনীতিও করেন নাই, আপনি গিয়েছেন কোনো মন্ত্রিত্বের লোভে। আপনি কি দেশকে সংগঠিত করতে পারছেন? আগে আপনার যে গ্রহণযোগ্যতা ছিল সমাজে, সেই গ্রহণযোগ্যতা কি এখন আছে? নেই তো। আপনি যখন এই সরকার একসময় শেষ হয়ে যাবে, যখন ফেব্রুয়ারিতে, নয় এপ্রিলে, নয় জুনে হবে তো শেষ, তারপর আপনি কি করবেন? তারপর আপনি আগের পেশায় এই ঢাকা ইউনিভার্সিটিতে আগের মতো করে যেতে পারবেন না। তো এই ভুল আপনি কেন করেছেন? আমি ভুল মনে করি। উনি লোভে পড়ে গিয়েছেন তা কিন্তু আমি মনে করি না। হয়তো লোভ নয়, হয়তো উনি একটা ভালো মন নিয়ে গিয়েছেন, কিন্তু এই কাজটা আপনি শিখেন নাই। সবচেয়ে বড় কথা হলো এটা, যে কাজ আপনি শিখেন নাই সেই কাজ আপনি করতে ভালো পারবেন না, এটাই স্বাভাবিক। এবং ডক্টর ইউনূসও ভালো পারছেন না, কিন্তু ডক্টর ইউনূস ব্যবসায়ী হিসেবে ভালো হতে পারেন, PR পার্সন হিসেবে ভালো হতে পারেন, রাষ্ট্রনায়ক হিসাবে এ পর্যন্ত গত 10 মাসে ওনার একটা স্টেপের কথা বলতে পারবে না যে স্টেপটাকে বলা যায় যে অসাধারণ একটা রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত নিতে পেরেছেন, পারেননি।